রাজনৈতিক, সামাজিক ও প্রবাহমান ঘটনাসমূহ নিয়ে আলোচনা, অকপট কথা। আপনাদের সম্মুখে হাজির হাল্লা বল। চোখ রাখুন প্রতিদিন রাত ৮টায় হাল্লা বলের পর্দায়। নমস্কার, আমি রিয়াজ। হাল্লা বলের পর্দায় আপনাদের স্বাগত। উচ্চ আদালতের রায়ের পর জমজমাট এডিসি নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে পাহাড়। তবে এই উত্তাপ রাজনীতিকে নিয়ে, নয়া জোটকে নিয়ে। আইপিএফটি এবং বিজেপির মধ্যে 2018 সালে জোট হয়ে বিধানসভা ক্ষমতা এসেছিলেন। তারপর আমরা দেখেছি লোকসভা নির্বাচন, সেখানে কিন্তু জোট হয়নি। এবং বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু আইপিএফটি দল প্রদ্যুৎ কিশোর দেববর্মনের তিপ্রা মথার সঙ্গে জোট হয়ে আসন্ন এডিসি নির্বাচনে লড়াই করবেন বলে সাফ জানিয়েছেন উভয় দলের নেতৃত্ব। কিন্তু বিষয়টি হলো, আইপিএফটি বিজেপির সঙ্গেও রয়েছে, পাশাপাশি এডিসি নির্বাচনে লড়াই করবে তিপ্রা মথার সঙ্গে জোট হয়ে। এই বিষয় নিয়ে অনেকের মধ্যে অনেকের প্রশ্ন, অনেক রকমের প্রশ্ন দেখা দিয়েছে। বহু প্রশ্নের জবাব এখনো স্পষ্টভাবে কোনো দলই জানাতে পারেনি। কিন্তু করবুকে এক র্যালির পর, যুব মোর্চার এক র্যালির অনুষ্ঠিত হয়। সেই র্যালির পর সাংসদ রেবতী ত্রিপুরা বিস্ফোরক মন্তব্য করেছেন। দর্শক বন্ধুরা, আপনাদের সামনে শুরুতেই রেবতী ত্রিপুরা ঠিক কি বলেছেন, সাংসদ ঠিক কি বলেছেন, তা আপনাদের সামনে তুলে ধরছি। করেছে এটা অন্তত আমরা জানি না অফিসিয়ালি, কারণ আমাদের এই উপমুখ্যমন্ত্রীর কোয়ার্টারে সেদিন আমরা তাদেরকে দেখেছিলাম। আমারও থাকার কথা ছিল, কিন্তু আমি আরেকটা জায়গায় আমার প্রোগ্রাম থাকাতে আমি আসতে পারিনি। আমাদের অন্যান্য নেতৃত্বরা ছিলেন, তাদের মঙ্গল দেববর্মার নেতৃত্বে আরও 2-3জন এসেছিলেন মোট। তো আমাদের সঙ্গে যোগাযোগ, আবার ওই কি বলে রাজার আমাদের তিপ্রা এই মথা বা যেটা এনজিও ছিল এখন রাজনৈতিক দল হয়েছে আমি শুনেছি। তো আমরা ব্যাপারটা ঠিক বুঝি না। তবে আগামীকাল আরেকটা বৈঠক হওয়ার কথা। আমরা তাদেরকে কয়েকটা প্রশ্ন আমরা করেছিলাম, তোমরা আমাদের সঙ্গ ত্যাগ করেছো, সেটা তোমরা অফিসিয়ালি আমাদের বলো, কারণ আমাদের সঙ্গে অ্যালায়েন্সে থাকতে থাকতে আর একটা দলের সঙ্গে আমরা অ্যালায়েন্স করতে দিতে পারি না। তাহলে তো তাদের ওই দলের সঙ্গে আমাদেরও অ্যালায়েন্স হয়ে যায়। অ্যালায়েন্স বন্ধুর বন্ধু তো বন্ধুই হবে না, তো এটা আমরা চাই না। তো তারা পরিষ্কার বলুক তাদের বক্তব্য, এটা পরিষ্কার হওয়ার পরে আমরা বলব। আর যে ইস্যু নিয়ে আজকে কথাবার্তা শুনছি বিভিন্ন, সেটা আসলে আমি বলবো বাস্তব। কারণ সেখানে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশকে সেখানে অন্তর্ভুক্ত করা হচ্ছে, মায়ানমারকে অন্তর্ভুক্ত করা হচ্ছে সেই ধারণা কনসেপ্টের মধ্যে। গতদিন অনিমেষ বাবু, যিনি এই পরশুদিন যোগদান করলেন আইনপিটি থেকে, কোন দলে কখন কোন নেতা যায় না বলা মুশকিল। তো অনিমেষ বাবু আরেকটা খুব মজার ব্যাপার, কর্পাস ফান্ড করার কথা তিনি বললেন, তাও নরেন্দ্র মোদী থেকে টাকা এনে। সম্ভবত 2000 কোটি টাকা তিনি চাইবেন ওই তাদের যে স্বপ্নের কি বলে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের জন্য। 2000 কোটি টাকা যদি পায় ব্যাংকে রাখবেন, 6 টাকা সুদে তিনি হিসাবও দেখালেন যে 120 কোটি টাকার মতো আছে। সেটা দিয়ে তিনি বাংলাদেশে আমাদের যারা বঞ্চিত, আমাদের যারা ত্রিপুরা সম্প্রদায়ের বা চাকমা সম্প্রদায়ের, মগ সম্প্রদায়ের, তাদের জন্য কাজ করবেন বলছেন। মায়ানমারে এরকম থাকতে পারে বলছেন, তাদেরও সাহায্য করার কথা বলছেন, সারা পৃথিবীর মানুষকে সাহায্য করার কথা বলছেন। তো এই যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড সারা পৃথিবীকে নিয়ে না ব্রহ্মাণ্ডকে নিয়ে, তারাই বলতে পারে। আমরা মানে পরিষ্কার না। দেখেছিলাম যে এনসি বাবু, মেবার বাবুরা তাদের সঙ্গে শুনলেন আপনারা
সাংসদ রেবতী ত্রিপুরার বক্তব্য। তিনি কয়েকটি প্রশ্ন জবাব চেয়েছেন এবং তিনি কিছু প্রশ্ন তুলেছেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড এবং আইপিএফটির ভূমিকা নিয়ে। এখানে শান্ত ছিলেন না সাংসদ রেবতী ত্রিপুরা, আর কি বলেছেন শুনুন। যে কেউ কেউ এনজিও থেকে রাজনৈতিক দলে, আবার কেউ কেউ মানে বিভিন্ন ষড়যন্ত্র করে বিজেপির যে উন্নয়নমুখী কার্যকলাপ, জনগণের জন্য যে কাজ আমরা করছি সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য আর সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে আমাদের মধ্যে যে শান্তি সম্প্রীতির বাতাবরণ এটাকে নষ্ট করার জন্য প্রত্যেক দিন একটা ষড়যন্ত্র চক্রান্ত চলছে। তো কাজে খানসার নাম করে আমাদের মধ্যে বিভাজনের চেষ্টা করা হচ্ছে। আজকের যুবকদের যে জমায়েত এবং র্যালি এবং অংশগ্রহণ, তাতে একটা জিনিস পরিষ্কার যে আমাদের যুবকরা, আমাদের ত্রিপুরার যে জনগণ আজকে অনেক সচেতন। তারা বুঝতে পারে এরকম যে থানসা হওয়ার আহ্বান, এরকম আঞ্চলিক দলগুলির মিলিত প্রয়াস অতীতেও হয়েছিল অনেকবার। কোনো কোনো সময় আমরা দেখেছি মহিলা জাতীয় পার্টি সেটা ফ্লপ হয়েছে, তারপরে বলছে যে আমরা স্বাধীন ত্রিপুরা চাই বা আলাদা ত্রিপুরা রাজ্য চাই, ত্রিপুরাল্যান্ড। এখন আরেকটা নতুন শব্দ জুড়ে গেল, সেখানে কি বলে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। তো যেখানে ত্রিপুরাল্যান্ডই হয় না আবার গ্রেটার ত্রিপুরাল্যান্ড, আবার সেখানে বাংলাদেশকে মায়ানমারকে সেই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের মধ্যে নিয়ে আসার চেষ্টা হচ্ছে। তো কাজে এটা মানুষকে বিভ্রান্ত করা, ভুল পথে পরিচালিত করে মানুষকে বোকা বানানো ছাড়া আর কিছু না। কাজে ওই সমস্ত দলে যারাই আজকে যাচ্ছে তারা আগে থেকে ওই দলেই ছিল। একটা দল ভেঙে 5টা হয়েছিল, এখন আবার 2টা দল মিলিত হয়ে আরেকটা চেষ্টা করছে। কাজে জনগণ তাদের ব্যাপারে বুঝে, এই নেতাদের সম্পর্কে পরিষ্কার আমাদের জনগণের ধারণা আছে। কাজে সেটা কিছু হবে না। ইলেকশন এলে এরকম ত্রিপুরা রাজ্যে আমরা দেখেছি আরো 20 বছর 30 বছর আগে থেকে এরকম চলে। কাজে আমাদের যুবক, আমাদের জনগণের প্রতি আমার আহ্বান যে এই সমস্ত যে চেষ্টা, অপচেষ্টা আমি বলবো, এবং ষড়যন্ত্র আমাদের সরকারের বিরুদ্ধে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা করতে গেলে একমাত্র বিজেপি এবং আমাদের জনগণের সহযোগিতায় আমরা এই ত্রিপুরাকে আমরা করতে পারবো। সরকারের উন্নয়নকে রুখার জন্য জনগণকে বোকা বানানো হচ্ছে। বক্তা সাংসদ। পুইলা জাতি উলু পার্টি ফ্লপ হওয়ার পরই নতুন দাবি গ্রেটার ত্রিপুরাল্যান্ড। পাশাপাশি রাজ্যের জনগণকে বোকা বানানো হচ্ছে বলে দাবি করেন সাংসদ। প্রশ্ন অনেক, উত্তর নেই। প্রশ্ন ছুড়েছেন আইপিএফটি এবং প্রদ্যুৎ কিশোরের উপর। শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরির জন্য বিজেপির প্রয়োজন, মন্তব্য সাংসদের। এই গোটা বিষয়টি একদিকে আইপিএফটির বিজেপির সঙ্গে জোট, পাশাপাশি এডিসি নির্বাচনে ত্রিপুরা মতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবেন। প্রদ্যুৎ কিশোর দেববর্মন এনজিওর পর এডিসি নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলে রূপান্তরিত করেন এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ডাক দিয়ে, সেখানে ডাক দেওয়ার পর আঞ্চলিক যে দলগুলি রয়েছে ঐক্যবদ্ধভাবে লড়াই করার জন্য তিনি আহ্বান রাখেন এবং সেখানে বেশ কয়েকটি রাজনৈতিক দল যুক্ত হয়েছেন। এখন দেখার বিষয়, এই পাহাড় বা এডিসিকে কেন্দ্র করে বিজেপি দল কি রণকৌশল নেয়। আমাদের হাতে যতটুকু খবর রয়েছে, এই মুহূর্তে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনের বাড়িতে জনজাতি মোর্চার নেতৃত্বরা, সাংসদ এবং
এডিসি এলাকার বিধায়করা মিলিত হয়েছেন। এই মুহূর্তে আমাদের হাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংবাদটি রয়েছে, উপমুখ্যমন্ত্রীর বাসভবনে, সরকারি বাসভবনে, সেখানে জনজাতি মোর্চার নেতৃত্ব, সাংসদ এবং বিধায়করা বৈঠকে বসেছেন। এবং যতটুকু আমাদের সূত্রের মারফত যতটুকু খবর রয়েছে, আইপিএফটি দলকে এক বার্তা দেবে এই বৈঠকের পর। এখন দেখার বিষয় বৈঠক শেষ হবার পর কি বার্তা দেওয়া হয়। যে বিষয়ে আমরা ছিলাম যে বিস্ফোরক রেবতী, এডিসি নির্বাচনকে কেন্দ্র করেই যে জোট হয়েছে আইপিএফটি এবং তিপ্রা মথার সঙ্গে, সে জোটকে তিনি তীব্র ভাষায় আক্রমণ করেন এবং আইপিএফটির কাছে জানতেও চেয়েছেন বিজেপির সঙ্গে থেকে সমঝোতায় থেকে জোটে থেকে কি করে এডিসি নির্বাচনে আবার তিপ্রা মথার সঙ্গে জোট করেছেন। দর্শক বন্ধুরা, সাংসদ রেবতী ত্রিপুরা ঠিক কি বলেছেন করবুক যুব মোর্চার বাইক র্যালির পর আপনাদের সামনে ফের একবার তুলে ধরছি। করেছে এটা অন্তত আমরা জানি না অফিসিয়ালি, কারণ আমাদের এই উপমুখ্যমন্ত্রীর কোয়ার্টারে সেদিন আমরা তাদেরকে দেখেছিলাম। আমারও থাকার কথা ছিল, কিন্তু আমি আরেকটা জায়গায় আমার প্রোগ্রাম থাকাতে আমি আসতে পারিনি। আমাদের অন্যান্য নেতৃত্বরা ছিলেন, তাদের মঙ্গল দেববর্মার নেতৃত্বে আরও 2-3জন এসেছিলেন মোট। তো আমাদের সঙ্গে যোগাযোগ আবার ওই কি বলে রাজার আমাদের ত্রিপুরা এই মথা বা যেটা এনজিও ছিল এখন রাজনৈতিক দল হয়েছে আমি শুনেছি। তো আমরা ব্যাপারটা ঠিক বুঝি না, তবে আগামীকাল আরেকটা বৈঠক হওয়ার কথা। আমরা তাদেরকে কয়েকটা প্রশ্ন আমরা করেছিলাম, তোমরা আমাদের সঙ্গ ত্যাগ করেছো সেটা তোমরা অফিসিয়ালি আমাদের বলো, কারণ আমাদের সঙ্গে অ্যালায়েন্সে থাকতে থাকতে আরেকটা দলের সঙ্গে আমরা দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন অনিমেষ দেববর্মা। অনিমেষ দা, স্বাগত। অনিমেষ দা, নিশ্চয়ই সাংসদ রেবতী ত্রিপুরার বক্তব্য আপনি শুনেছেন। এই বিষয়ে প্রথমে আপনার কাছ থেকে প্রতিক্রিয়াটা জানতে চাইব। উনি কি বক্তব্য রেখেছেন, আসলে আমার সময় নেই। উনি কি বক্তব্য রেখেছেন আমি এ পর্যন্ত কিছুই শুনতে পাইনি। যদি আপনি কিছু বলেন আমি শুনবো। কি বলেছেন উনি? প্রথমত তিনি বলেছেন যে বোকা বানানো হচ্ছে রাজ্যের জনগণকে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি জানিয়ে। ওকে, বলবো কিছু? হ্যাঁ বলুন। মানুষ তো মানুষই, হ্যাঁ, মানুষকে কিভাবে বোকা বানানো যায় আই ডোন্ট নো। তবে একটা জিনিস আমার মনে হয়, বোকা বানানোর যে অর্থে যদি কেউ কিছু বলে থাকে, 2018-র যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে সাংসদ মহোদয়ের যে দল, সেই দল কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে বিশাল একটা প্রতিশ্রুতি রেখেছিল এবং সেই প্রতিশ্রুতিগুলো আজকেও কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। তো সেই অর্থে যদি মানুষ বোকা হয়, আমি বলবো মানুষকে বোকা ওনারা বানিয়েছেন। আর এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড এই মাত্র দাবিটা উঠলো, এই দাবিতে মানুষ কেমন সাড়া দেবে এবং ইলেকশনে আমাদেরকে মানুষ ভোট দেবে কিনা, সেগুলো তো আগামী দিনে দেখার বিষয়। এখন থেকেই, মানে শুরু হলো মাত্র 1 সপ্তাহ আগে, এখন থেকেই যদি ওনারা বলতে শুরু করেন যে বোকা বানানো হচ্ছে, আই ডোন্ট নো, লেট দেম টেল হাউ, মানে কি করে বোকা বানানো হবে, কি করে বোকা বানানো হচ্ছে, ওনাদের বলতে দিন। অনিমেষ বাবু, পাশাপাশি তিনি বলেছেন যে বিশেষ করে আপনার প্রতি যিনি ইঙ্গিত করেছেন যে আপনি বারবার দল ত্যাগ করেন, আপনার নাম নিয়ে বলেছেন।
আমি আরো দল ত্যাগ করব যদি যদি ত্রিপুরারা একটা মঞ্চে আসতে পারেন, যদি আসার জন্য আরো একটা ভালো মঞ্চ তৈরি করে আবারও আমি দল ত্যাগ করব। কারণ সংবিধানের বিরুদ্ধে তো নয়, এবং রাজনৈতিক ব্যক্তি দল ত্যাগ করতেই পারেন, কেন করব না? যেখানে মহারাজ প্রদ্যুৎ কিশোর সমস্ত ত্রিপুরা পার্টিগুলোকে এক মঞ্চে আনার চেষ্টা করছেন, সেখানে ওনার পাশে গিয়ে দাঁড়ানো আমি কি আমাদের জাতের বিপক্ষে যাচ্ছি? আমরা তো দল করছি, আমরা ন্যাশনালিস্ট। আমরা তো আর দিল্লির সেই পার্টি করছি না, জাতীয় দল করছি না, যেখানে অমকের জন্মদিন পালন করতে হবে সেই করতে হবে, আর আমার এই অঞ্চলের আমার এই প্রদেশের মানুষের কথা ভুলে গিয়ে শুধু জন্মদিনই পালন করব, সেই দল তো আমরা করছি না। ওনাদের কি সমস্যা হয়েছে? অনিলবাবু, পাশাপাশি আমাদের হাতে এই মুহূর্তে যেটা সংবাদ রয়েছে যে উপমুখ্যমন্ত্রীর বাড়িতে জনজাতি মোর্চার নেতৃত্বরা সেখানে বৈঠকে বসছেন, রণকৌশল ঠিক করছেন। তারপর যদি আইপিএফটি দল যদি আপনাদের সঙ্গ ছেড়ে, অর্থাৎ আপনাদের থেকে জোট থেকে বেরিয়ে যায়, তখন আপনাদের কি উদ্দেশ্য বা কিভাবে আপনারা কাজ করবেন এই এডিসি নির্বাচনে? একা লড়ব। যদি জনজাতি মোর্চা আইপিএফটি কে নিয়ে যেতে পারে, এটা আইপিএফটির ব্যাপার, জনজাতি মোর্চাদের দরকার। আমাকে যদি কেউ বলে যে আমি আপনার বন্ধু, পরের দিন সকালবেলায় যদি কেউ বলে আমি আজকে থেকে আপনার বন্ধু না, আমার কি করার আছে? আমি একা লড়বো। পাশাপাশি সাংসদ রেবতী ত্রিপুরা আরেকটি বিষয়ে কথা বলেছেন, শান্ত ত্রিপুরার মধ্যে ষড়যন্ত্র হচ্ছে বিজেপির উন্নয়নকে রুখার জন্য এই ষড়যন্ত্র, পাশাপাশি সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির জন্য প্রয়াস চলছে প্রতিনিয়ত। একটা জিনিস শুনুন, ত্রিপুরাল্যান্ডের দাবি কিন্তু নতুন ঘটনা না ত্রিপুরায়। এই ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে কিন্তু আইপিএফটি ত্রিপুরায় আত্মপ্রকাশ করেছে, এবং সেই দলের সাথে ওনারা আতাত করে কিন্তু 2018 সালে ত্রিপুরায় ক্ষমতায় আসতে পেরেছে। এই তো, তাহলে আমরাও তো সেই ত্রিপুরাল্যান্ডের দাবির পক্ষেই বলছি। এখন ত্রিপুরাল্যান্ডকে আমরা বলছি গ্রেটার ত্রিপুরাল্যান্ড আমাদের দিতে হবে, কারেক্ট? এবং এডিসির বাইরের যে এলাকাগুলোকে নিয়েই তো গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে। ত্রিপুরাল্যান্ডের সাথেই যদি ওনারা সরকার করতে পারে, এবং উত্তেজনা সৃষ্টি করছে না বলেই করছে সরকার, তাহলে আমাদের সাথে আমরা যা করছি কেন ত্রিপুরায় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হবে? টেল মি, আস্ক দেম। দেখুন, এইগুলো হচ্ছে পচা রাজনীতির কথা। আই থিঙ্ক হোয়াট দে শুড ডু ইজ, গত বিধানসভা নির্বাচনে যে প্রতিশ্রুতিগুলো মানুষের কাছে রেখেছেন, এইগুলো বাস্তবায়ন করা। 1 থেকে 18 পর্যন্ত বা 20টা আমি দেখিনি আসলে কি প্রতিশ্রুতি রেখেছেন, সবগুলো ভিশন ডকুমেন্টের যে পয়েন্টগুলো আছে ওইগুলোকে বাস্তবায়ন করার জন্য বলুন। হ্যাঁ, অনিমেষদা, আরেকটি বিষয়ে আপনার কাছে জানার চেষ্টা করব যে প্রদ্যুৎ দেব বর্মন, যিনি নতুনভাবে তিপ্রা মুথা যে ডাক দিয়েছেন আঞ্চলিক দলগুলিকে একত্রিত হওয়ার জন্য, সেখানে ডাক দিয়েছেন, যদি সেই যাত্রায় যদি মানে পরবর্তী সময়ে আপনি বলেছেন যে বিজেপি আইপিএফটি যেমন ত্রিপুরাল্যান্ডের দাবিকে সাপোর্ট করে, সেখানে জুট হয়েছে, পরবর্তী সময়ে যদি বিজেপি গ্রেটার ত্রিপুরাল্যান্ডকে দুঃখিত আইপিএফটির সঙ্গে জুট হয়েছে, যেখানে আইপিএফটি দল ত্রিপুরাল্যান্ডের দাবি জানিয়েছিলেন, এখন আপনারা গ্রেটার ত্রিপুরাল্যান্ডকে দাবি জানাচ্ছেন, পরবর্তী সময়ে কি বিজেপি দলের সঙ্গে যেখানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে বিজেপির নেতৃত্বে, সেখানে কি কোনো ধরনের জুট হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে? আমাদের দাবি গ্রেটার ত্রিপুরাল্যান্ডকে যদি বিজেপি মেনে নেয় বা কংগ্রেস দল মেনে নেয়, আমাদের কি সমস্যা? উই হ্যাভ নো প্রবলেম। আমাদের দাবিকে যারা সমর্থন করবে তাদের সাথে আতাত করা বা রাজনীতি করা আমাদের কোনো প্রবলেম নেই। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের দাবি আদায় করা। অনিমেষদা, রেবতী ত্রিপুরা যেটা আরেকটি বিষয় বলেছেন যে যদি আইপিএফটি সঙ্গে থাকে তাহলে যে দাবিটা রয়েছে তা কোনোভাবে মানা হবে না। প্রদ্যুৎ কিশোরের সঙ্গে যদি থাকে, আইপিএফটি যদি থাকে প্রদ্যুৎ কিশোরের সাথে, তাহলে আইপিএফটির কোনো দাবি মানা হবে না। বিজেপি
হ্যালো, বিজেপি আইপিএফ সঙ্গে থাকবে না, এটা ওনাদের ব্যাপার, আমি কি করে বলবো? এখন বিজেপি কার সাথে থাকবে থাকবে না, হাউ ক্যান আই টেল দেম? অনিমেষ দেব, শেষ প্রশ্ন আপনার কাছে যাব যে আইন শৃঙ্খলা অর্থাৎ যে পরিবেশ, শান্ত পরিবেশ বর্তমানে অশান্তের চেষ্টা হচ্ছে বলে তিনি দাবি করেছেন। আজকে যে পরিস্থিতি আছে তার চেয়ে আরো ভালো শান্তি শৃঙ্খলার পরিবেশে থাকুক। যে যতগুলো রেপ হচ্ছে, রুট অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখানে সেইখানে নানা আন্দোলন হচ্ছে, কর্মচারীরা চাকরিচ্যুত হয়ে যে আন্দোলনগুলো হচ্ছে, এগুলো যেন বন্ধ হয়ে ত্রিপুরা আরো শান্ত হোক আমরা চাই। হ্যাঁ, এবং আমাদের কারণে শান্তির পরিবেশ নষ্ট হবে এমন কোনো আশঙ্কা যদি কোনো ব্যক্তির থাকে, আপনারা ভুল ভাবছেন। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা ত্রিপুরায় শান্তিপ্রিয় ভাবেই থাকতে চাই। সাংবিধানিক কিছু দাবি উঠলেই ত্রিপুরার শান্তি শৃঙ্খলা নষ্ট হবে, এটা কিন্তু সুস্থ লোকের চিন্তা হতে পারে না। অনিমেষ দা, আরেকটি বিষয়, আইপিএফটির সঙ্গে জোট করে এডিসিতে নির্বাচনে যাচ্ছেন, এই জোটের ফলাফল মানে আপনারা কয়টি সিট পেতে পারেন বলে আশাবাদী? আমরা বিজেপির মতো বলবো না যে 28টি আসনে আমরা জয়লাভ করব। আগে লড়াইটা করি, তারপর রেজাল্টটা হবে। লড়াইটা তো করতে দাও আমাদের, তারপরেই রেজাল্ট হবে। মানে যদি জোট হয়, আইপিএফটির সঙ্গে জোট হয়েছে, তারপর এখন যদি আপনারা এডিসি নির্বাচনে লড়াই করেন এবং যদি আইপিএফটির সঙ্গে জোট না হয়, যদি লড়াই করেন, তার মধ্যে কি কোনো ধরনের পার্থক্য দেখা যাবে ফলাফলে? তেমন একটা জিনিস হচ্ছে, জয়লাভের সংখ্যার দিক থেকে তেমন পার্থক্য হবে না, তবে জয়লাভের যে মার্জিনটা, এই মার্জিনটা অনেক বৃদ্ধি পাবে। কারণ I can tell as a ত্রিপুরা মথা অ্যাক্টিভিস্ট বা কার্যকর্তা হিসাবে আমি এটাই বলতে পারি যে আইপিএফটিকে কাছে পেলে আরো ভালো হবে, আইপিএফটিরও ভালো হবে। তো two forces, if we can fight together, the margin will be much better. আরো কিছু প্রশ্ন আছে, কিছু নেই না? ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা শুনলেন না অনিমেষ দেববর্মার বক্তব্য। তিনি পরিষ্কারভাবে তা কিন্তু খণ্ডন করে দিয়েছেন এবং আইপিএফটির সঙ্গে যদি জোট হয় তাহলে জয়ের মার্জিনটা বেশি থাকবে, যদি জোট না হয় মার্জিনটা, কিন্তু জয়ী হবেন বলেই আশা ব্যক্ত করেছেন। এবং কতটি সিট তা অঙ্ক কষতে নারাজ, এখনই ভোটের পর, ফলাফলের পরই মানে পুরো চিত্র পাওয়া যাবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন। দর্শক, আপনারা শুনলেন আজ যে বিষয়টি নিয়ে আমরা দুপুর বেলা থেকেই সেই ব্রেকিং আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সাংসদ রেবতী ত্রিপুরা মথা এবং আইপিএফটি দলের সম্পর্কে ঠিক কি বলেছিলেন। যদিও আইপিএফটি শরিকি দল, বিধানসভা 18 সালে বিধানসভা নির্বাচনে জোট হয়ে ত্রিপুরা ক্ষমতা থেকে সরিয়েছিলেন সিপিআইএম অর্থাৎ বামফ্রন্টকে। তারপর থেকে লোকসভা নির্বাচন এবং বর্তমানে এডিসি নির্বাচন। কিন্তু এডিসি নির্বাচনে আইপিএফটি দল সরাসরি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের ত্রিপুরা মথা দলের সঙ্গে জোট হয়ে এডিসি নির্বাচনে লড়াই করছেন। এই মুহূর্তে আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন দর্শক বন্ধুরা, দুঃখিত, একটু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যে বিষয়ে ছিলাম, অর্থাৎ ত্রিপুরা মথার সঙ্গে আইপিএফটি দলের যোগাযোগ বহুদিন ধরে ছিল এবং পরবর্তী সময়ে জোট হয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন আইপিএফটি দলের মুখপাত্র মঙ্গল দেববর্মা। মঙ্গলদা, স্বাগত হল্লা বলে পর্দায়। ধন্যবাদ। মঙ্গলদা, সাংসদ রেবতী ত্রিপুরার বক্তব্য আপনি শুনেছেন, আজ ঠিক কি বলেছেন এই বিষয়ে প্রথমে আপনার কাছে প্রতিক্রিয়া জানতে চাইব।
আচ্ছা আপনি একটু আমাকে জানান, আমি তো আউটে আছি বাইরে, আমার ওই ওনার ডিসকাশনটা আমার ইয়েতে নেই আর কি, আমি এখনো অন্য প্রোগ্রামে ছিলাম আর কি। আচ্ছা আপনার কোয়েশনটা করেন আর কি হুম। ওনার প্রসঙ্গেই। মঙ্গলদা, সাংসদ রেবতী ত্রিপুরা তিনি বলেছেন যে আপনারা বারবার বৈঠক করেছেন, আপনারা জোটও রয়েছেন বিজেপির সঙ্গে, এখন আপনারা সিদ্ধান্ত না জানি অর্থাৎ বিজেপির সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই আপনারা ত্রিপুরা মতার সঙ্গে জোট করেছেন, এ বিষয়ে প্রথম প্রতিক্রিয়া। দেখুন, আইপিএফটি এবং বিজেপি এটা 2018 বিধানসভা, সেই বিধানসভার আগের থেকে আমরা ডিসকাশনে অ্যালায়েন্সে গেছি, এখনো অ্যালায়েন্সে আছে, গভর্নমেন্টে আইপিএফটি এবং বিজেপি দুইটা পার্টি আছে। তারপরে আমরা প্রত্যেক ইলেকশনেই আইপিএফটি এবং বিজেপি গভর্নমেন্টে আসার পর ত্রিস্তর পঞ্চায়েতের যে বাই ইলেকশন, ওই ইলেকশনের আগেও আমরা ডিসকাসের জন্য বলেছি এবং ডিসকাশন করেছি। লাস্টলি ফ্রেন্ডলি ম্যাচ করতে হয়েছে, মানে ফ্রেন্ডলি ফাইট। তারপরে ত্রিস্তর পঞ্চায়েত মেইন ইলেকশন, ওইটাতেও ডিসকাশন করেছি, তারপরে ওইটাও ফ্রেন্ডলি ফাইট করতে হয়েছে। তারপরে গেল লোকসভা ইলেকশন 2019, ওইখানেও আমরা আলোচনা করেছি, তখনও ফ্রেন্ডলি ফাইট করেছি। আর এখন এই এডিসি ইলেকশন, এইটা তো 1 বছর আগেই হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু 1 বছর পেরিয়ে গেল প্যান্ডামিক করোনা ভাইরাসের জন্য। আমরা বারংবার চিঠি দিয়েছি আমাদের অনারেবল জেপি নাড্ডা, সর্বভারতীয় বিজেপি প্রেসিডেন্ট, অ্যাজ ওয়েল এজ চিফ মিনিস্টার গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এবং বিজেপির যে শীর্ষ নেতৃত্ব, বিজেপি এবং আইপিএফটির শীর্ষ নেতৃত্ব, আমরা দুবার কথা বলেছি, ডিসকাশন করেছি সিট শেয়ারিং এবং অ্যালায়েন্সের ম্যাটারটা নিয়ে, কিন্তু তারপরেও ওনারা আমাদের প্রপারলি রেসপন্স এখনো দেননি। তো তাহলে পরে ইলেকশন হয়তো এই মে মাসের 17 তারিখের মধ্যেই হয়ে যাবে, এটা হাইকোর্টেরও অর্ডার বেরিয়েছে। আমরাও অ্যাজ পার রুলসে ওইটা জানি যে কোনোভাবেই 1 বছরের মধ্যে ইলেকশন হবে। তখন পর্যন্ত ওনারা কিছুই বলেননি, জানাননি ওনাদের সিদ্ধান্ত কি, কি বলছে, কি চাইছে, কোনোটাই ওনারা বলেননি, জানাননি। তাহলে ওনারা আবার বলছেন আমরা নাকি ওনাদেরকে না জানিয়েই এদের সঙ্গে করেছি। দেখুন, তাদেরকে প্রশ্ন করুন আপনি যে এতদিন তারা ছিল কোথায়। আইপিএফটি লিখিতভাবে আমরা তাদেরকে যা বলার বলেছি, ওনারা কি লিখিতভাবে আমাদেরকে কোনো কিছু দিয়েছে, না ভার্বালি কোনোভাবে দিয়েছে, কোনোটাই তো জানাননি। তাহলে পরে উনি কেমনে বলতে পারেন আইপিএফটি না জানিয়ে ত্রিপুরার সঙ্গে ইয়ে করেছি? এটা পার্টিগত কুশল, আমাদের পার্টির মেটার কখন কি করব এটা আমাদের ইচ্ছা। তাদেরকে জিজ্ঞেস করে আমরা পার্টি করি নাই তো। আইপিএফটি বিজেপি গভর্নমেন্টে আছে, ঠিকই আছে, কিন্তু আইপিএফটি পার্টির আদর্শ উদ্দেশ্য আমরা আমাদের মতো করেই চলি। আমরা কার সঙ্গে কি বলবো, কখন কি করব, এইটা তাদেরকে জিজ্ঞেস করে করে ডিসিশনটা নিতে হবে, এরকম তো কোনো রুলসে নেই। তাদেরটার জন্য আমরা যা করেছি আমাদের নিজের পার্টির স্বার্থেই করেছি এবং আমাদের দলীয় স্বার্থেই ওইখানে আছে, তাতে তাদের সঙ্গে জিজ্ঞেস করতেই হবে। ওই রকম কোনো গাইডলাইন, এগ্রিমেন্ট, কোনো লিখিত কোনোটাই নেই। উনি এইভাবে বলতে পারেন না। থ্যাংক ইউ। মঙ্গলদা, হুম, মঙ্গলদা, আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব। আপনাদের বিধানসভায় আপনারা জোট হিসাবে রয়েছেন, সেখানে জোটে রয়েছেন, এখন ত্রিপুরা মতার সঙ্গে এডিসি নির্বাচনে আপনারা লড়াই করবেন। এই বিষয়গুলি নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন রয়েছে। আপনারা বিধানসভাতেও রয়েছেন, সরকার বিজেপিকে সমর্থন দিয়েছেন, মন্ত্রিসভাতেও রয়েছেন, আবার এডিসি নির্বাচনে অন্য দলের সঙ্গে আপনারা জোটবদ্ধ হয়ে আপনারা লড়াই করবেন। তাহলে কেন আপনারা যখন জোটবদ্ধ হয়ে লড়াই করছেন, তাহলে বিজেপির তরফ থেকে, মানে বিজেপির যে প্রতিক্রিয়াটা রয়েছে তার জন্য কেন আপনারা অপেক্ষা করেননি? অনেকের এই ধরনের প্রশ্ন আসছে। হ্যাঁ, বলুন। দেখুন, আইপিএফটি যখন বিজেপির সাথে অ্যালায়েন্স হয়েছিল, তখন যে এগ্রিমেন্টটা ছিল সেটা ওনারা ফুলফিল এখনো করেননি। আইপিএফটি যা এগ্রিমেন্ট করেননি, তাতে তো আইপিএফটি আশা ভরসা করা তো খুব দূরের কথা। যেটা এগ্রিমেন্টে ছিল ওইটাও তো তারা ফুলফিল করেনি। এখন আইপিএফটি যেটা এগ্রিমেন্টে নেই
ওইটা কিভাবে আশা করবে বলুন? হুম, আইপিএফটি বিজেপির সঙ্গে জোটে থাকলেও অন্য পার্টির সঙ্গে জোট হতে পারবে না, এরকম এগ্রিমেন্টে নেই। কাজে আমরা আইপিএফটি হুম, ত্রিপুরার সঙ্গে জোট করেছি। হুম, এটা আমাদের মৌয়ে স্বাক্ষর করা আছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, ওইখানে স্বাক্ষর করা আছে। আমরা যেভাবে ত্রিপুরার সঙ্গে অ্যালায়েন্স করতে হয়েছে ওইভাবে অ্যালায়েন্স হয়েছি। হুম, এখন আইপিএফটি বিজেপির সঙ্গে আছে, তারপরেও কেন ত্রিপুরার সাথে অ্যালায়েন্স করছে? হুম। আইপিএফটি বিজেপির সাথে অ্যালায়েন্স থাকলেও ত্রিপুরার সাথে অ্যালায়েন্স হতে পারবে না হুম, বা অ্যালায়েন্স হওয়া যায় না, এটা তো কোনোখানে লেখা নেই। হুম। আমরা আমাদের পার্টিগত ডিসিশনে আমরা বিজেপির সাথে অ্যালায়েন্স এখনো আছে, আগে ছিল। যদি 2018 বিজেপির তরফ থেকে যদি বিজেপি না মঙ্গলদা, আগামী যদি দিনেও বিজেপির থাকবে। তরফ থেকে আমরা বলা কিন্তু- হয় যে আপনার যদি বিজেপির তরফ থেকে বলা হয় যে ত্রিপুরা দলের সাথে যদি জোট হয় তাহলে তারা মানবে না, তাহলে কি করবে? দেখুন, এটা তো ফিউচার তো আনসার্টেন। ফিউচারের জন্য কে গ্যারান্টি দিতে পারে বলুন? হুম, আমরা তো চাইছি বিজেপি আইপিএফটির সম্পর্ক অটুট থাকুক, কিন্তু বিজেপি কি চাইছে আইপিএফটি এবং বিজেপির সাথে অটুট থাকুক? যদি চাই থাকে তাহলে আমাদেরকে একটু এরকম একটা কিছু সুযোগ দেখা যে আইপিএফটি এবং বিজেপির লংজিভিটি এই অবস্থায় ইয়েতে হবে। ফিউচার আনসার্টেন, এটার কোনো নিশ্চয়তা কেউই দিতে পারে না। হুম, আজকে যে আছে কালকে এরকম থাকবে এরকম কোনো কথা না। হুম, এখন বিজেপি কি বলবে না বলবে এটা তাদের ম্যাটার, আমরা কি করব না করব এটা আমাদের ম্যাটার। হুম। অ্যালায়েন্স থাকলে থাকবো, না থাকলে থাকবে না, এটা আইপিএফটি তখনের কথা তখন চিন্তা করব। মঙ্গলদা, আরেকটি বিষয়, রেবতী ত্রিপুরা বলেছেন যে আইপিএফটি শূন্য প্লাস ত্রিপুরা শূন্য, অর্থাৎ ত্রিপুরা শূন্য ইকুয়াল টু যোগফল শূন্য হবে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, রেবতী মহাশয়কে আমি এইটাই বলবো, উনি তো কি বলবো, এটা ছোট্ট পলিটিশিয়ান পার্সোনালি। উনি যা কথা বলেছেন আইপিএফটি সম্পর্কে, এটা কোনো রাজনৈতিক বিজ্ঞ মহলের কথা হতে পারে না। আর যদি উনি নিজেকে যদি এত মহৎ রাজনীতিবিদ বলে মনে করে থাকেন তাহলে এইরকম কথা বলতে পারে না। হুম, যারা অভিজ্ঞ, যারা শিক্ষিত, ওনারা বললে সত্য অল্প হলেও বয়ের কারণ। ওনাকে কোনোদিন অল্প ভাবতে নেই। হয়তো উনিও টিচার ছিলেন, ওইটা উনিও জানেন, তারপরেও আইপিএফটি কে জিরো বলতে পারে আর ত্রিপুরাকেও জিরো বলতে পারে, ওনারাই হিরো বাকি সব জিরো, এটা বলাটা এটা মোটেই একজন লিডারের কাছে কাম্য না। উনি এই রকম অযৌক্তিক অপ্রাসঙ্গিক কথা অনেকটা বলেছেন, শুধু আইপিএফটি সম্পর্কে না, বিভিন্ন রাজনীতি বা বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে উনি বলেছেন। আমি তার জন্যই ওনাকে বলি, আমরা কখনোই আশা করি না একজন এমপির কাছ থেকে মুখ থেকে এইরকম মানে অযৌক্তিক কথা শুনতে পারবো। আমরা আশা করব অদূর ভবিষ্যতে এরকম কথা না বলে। হুম। মঙ্গলদা, আসন্ন এডিসি নির্বাচনে আপনারা ত্রিপুরা দলের সঙ্গে জোট হয়ে লড়াই করছেন, এখানে আপনারা মানে কতটুকু আশাবাদী রয়েছেন? আমরা 100% আশাবাদী। এইবার এই ইলেকশনে, আসন্ন এডিসি ইলেকশনে আমরাই বিপুল বুথে বিপুল এমডিসি সংখ্যায় জয়ী হব এবং গণদেবতারা আমাদেরকে চুজ করে রেখেছেন, আমাদের বিশ্বাস। কাজে এই বিশ্বাসটা তখনই ফলপ্রসূ হবে যখন রেজাল্টটা হবে, আসন্ন এডিসি ইলেকশনের রেজাল্ট আপনারা অবশ্যই দেখবেন। আমরা অবশ্যই আশাবাদী এবং এইবার আমরাই এডিসি দখল করব। মঙ্গলদা, শেষ প্রশ্ন, এই জোটের আপনাদের জোটের প্রধান মুখ কে থাকবে এডিসি নির্বাচনে? পারদান, আবার একটু বলুন। আসন্ন এডিসি নির্বাচনে প্রধান মুখ কে থাকবে? প্রধান মুখ কে থাকবে এই এডিসি নির্বাচনে? প্রধান মুখ? হ্যাঁ হ্যাঁ, আমার এইদিকে একটু নেটওয়ার্কটা প্রবলেম আছে, আমি তো মিটিং এ ছিলাম, আমি এখনো ঘরে পৌঁছাইনি, কাজে এই মানে পরিষ্কার ওয়ার্ডটা আসছে না আর কি, ওইটাই একটু প্রবলেম। মানে এডিসি নির্বাচনে এই জোটের অর্থাৎ ত্রিপুরা দল এবং আইপিএফটি জোটের প্রধান ফেস কে থাকবে? প্রধান ফেস? প্রধান ফেস, হ্যাঁ প্রধান মুখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন, আইপিএফটি আমাদের আইডিওলজি নিয়ে চলি
আমাদের আইপিএফটির প্রধান ফেস বা প্রধান মুখ অর্থাৎ সুপ্রিমো, এটা বলতে চাইছেন তো না? হ্যাঁ হ্যাঁ আমাদের সুপ্রিমো এনসি দেববর্মা, উনি আমাদের পার্টির প্রেসিডেন্ট এবং অনারেবল মিনিস্টার ত্রিপুরা গভর্নমেন্ট ক্যাবিনেট মিনিস্টার। আমরা আইপিএফটির হয়ে আমাদের আইপিএফটির প্রধান হবেন আমাদের এনসি দেববর্মা এবং বাকি যা লিডার্স আছেন ওনারা। ত্রিপুরা পার্টির হয়ে তাদের হয়তো তারা চুজ করবেন কে প্রধান মুখ হবেন, এটা তাদের ম্যাটার। আইপিএফটি এবং বিজেপি অ্যালায়েন্স হয়েছি, মার্চ হয়নি, কাজে ওনারা ওনাদের মতো করে চলবেন, আমরা আমাদের মতো করে চলছি। বিজেপি আইপিএফটি জোট হয়েছি, কিন্তু বিজেপির প্রধান তাদের পার্টির যে কেউ একজন, আমাদের পার্টির প্রধান আমাদের পার্টির যে কেউ একজন। কাজে ওইখানে এই জোটের প্রধান এইভাবে না, জোট বলতে দুইটা পার্টির জোট, সেই দুইটা পার্টির যে প্রধান তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন কমিটি থাকবে, স্মল কোঅর্ডিনেশন কমিটি বিটুইন আইপিএফটি এন্ড ত্রিপুরা। ওই কোঅর্ডিনেশনের মাধ্যমে আমরা যা ডিসিশন করব, যা ডিসিশন নেব, ডিসিশন হবে। এখানে ব্যক্তি একজনই প্রধান মুখ হবে বা প্রধান ফেস, মেইন ফেস, এরকম আমরা আশা করব না। আমরা আশা করব আইপিএফটি পার্টি এবং ত্রিপুরা পার্টি দুইটা পার্টির মধ্যে যে কোঅর্ডিনেশন কমিটি, সেই কোঅর্ডিনেশন কমিটি যারা নেতৃত্ব দেবেন ওনারাই হবেন প্রধান ফেস। এটা আর কিছুদিনের মধ্যেই আমরা ছোট্ট কমিটি করে নেব। মঙ্গলদা, আপনারা বিজেপি দলের কাছে আসন চেয়েছিলেন এডিসি নির্বাচনে, সেখানে 22টি চেয়েছিলেন, এবার ত্রিপুরা দলের কাছে কয়টি আসন চাইবেন? না 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 না, এটা আপনি একটু অন্যভাবে প্রশ্ন করলে পারতেন, অথবা আমার কাছে এই প্রশ্নটা অপ্রাসঙ্গিক মনে হচ্ছে। কারণ আমরা বিজেপি এবং আইপিএফটি 2018 থেকে আমরা অ্যালায়েন্সে আছি। অ্যালায়েন্সে যেহেতু আছি, গভর্নমেন্টেও আছি, তার জন্য আমাদের আসন ভাগাভাগি অবশ্যই এটা প্রাসঙ্গিক। এখন আমরা আসনটা ত্রিপুরাকে চাইবো এরকম আপনি প্রশ্ন করলে এই উত্তরটা সঠিক বলে আমি মনে করব না। আমরা আইপিএফ এবং ত্রিপুরা জোট হয়েছি, এই জোটের আলোচনা এখনো কোনোদিন মানে কোনোটাই শুরু হয়নি, মানে এখনো যে আলোচনা কোনোটাই হয়নি। এইখানে আসন নিয়ে চাওয়া এটা প্রশ্নই ওঠে না। মানে ত্রিপুরা দলের সঙ্গে এখনো আসন হয়নি, কোন দল কয়টি আসনে লড়াই করবে ওই ম্যাটারটা নিয়ে কোনো ডিসকাশনই হয়নি, কাজে ওইখানে আসন চাওয়া দেওয়া ওইটার প্রশ্ন ওঠে না। অসংখ্য ধন্যবাদ মঙ্গলদা। দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন আইপিএফটি দলের মুখপাত্র মঙ্গল দেববর্মার বক্তব্য এবং ত্রিপুরা মাথা দলের যিনি নেতৃত্ব রয়েছেন অনিমেষ দেববর্মা, ওনার বক্তব্য শুনেছেন। আমাদের হাতে একেবারে সময় কম রয়েছে, আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। শেষ করার আগে একটি কথা বলবো, ভালো থাকুন এবং অবশ্যই সুস্থ থাকুন এবং দেখতে থাকুন হাল্লা বল। রাজনৈতিক, সামাজিক ও প্রবাহমান ঘটনাসমূহ নিয়ে আলোচনা, অকপট কথা আপনাদের সম্মুখে হাজির হাল্লা বল। চোখ রাখুন প্রতিদিন রাত 8টায় হাল্লা বলের পর্দায়।